আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে। ভোট গ্রহণের আর মাত্র একদিন বাকি। এমন পরিস্থিতিতে জয় পরাজয় নিয়ে উৎকণ্ঠা দল ও প্রার্থীদের, তবে তাদের থেকে বেশি উৎকণ্ঠা নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীর। সরকারের গোয়েন্দা সংস্থাগুলো হিসেব নিকেশ আর আলামত বিশ্লেষণের চেষ্টা করছে কোথায় কোন আসনে বেশি মাত্রায় সহিংসতা হতে পারে। ইতিমধ্যে সরকার একটি গোয়েন্দা সংস্থা তাদের রিপোর্টে বলেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299 আসনের মধ্যে অন্তত 84টিতে সহিংসতা হতে পারে। সংস্থাটির আশঙ্কা, এসব আসনের বেশিরভাগই সহিংসতা এমন মাত্রায় পৌঁছাতে পারে যে এসব আসনের ভোট গ্রহণ ও ফলাফল স্থগিত হয়ে যেতে পারে। গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রামের 36টি আসনে ব্যাপক সহিংসতার জন্য ভোট গ্রহণ কিংবা ফলাফল স্থগিত করতে হতে পারে। গণমাধ্যমের রিপোর্ট বলছে, একদিকে থানা থেকে লুট হওয়া অস্ত্র, অন্যদিকে 352 জন শুটার পুলিশের নাগালের বাইরে থেকে যাওয়ায় নির্বাচনী সহিংসতার চিত্র অকল্পনীয় হতে পারে। আরেকটি গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, সীমান্তবর্তী ও দুর্গম এলাকার আসনগুলোতে জঙ্গি হামলা হওয়ার আশঙ্কা রয়ে গেছে। বিশেষ করে সিলেট, উত্তরবঙ্গ এবং কক্সবাজার সীমান্তবর্তী এলাকার আসনগুলোতে জঙ্গি তৎপরতার শঙ্কা বেশি করছে গোয়েন্দারা। মজার ব্যাপার হলো, গোয়েন্দাদের এই দুটি রিপোর্টে যেসব আশঙ্কার কথা বলা হয়েছে, হঠাৎ সাংবাদিকদের তেমন ইঙ্গিত দিলেন বাংলাদেশ পুলিশের আইজি। 10 ফেব্রুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের এই সর্বোচ্চ কর্তা ব্যক্তি সতর্ক করে বলেছেন, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জঙ্গি হামলা হওয়ার ঘটনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। আবার হুঁশিয়ারও করেছেন, নির্বাচনে মবের চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্র নয়, ওই আসনের ভোট গ্রহণ স্থগিত করবে ইসি। গোয়েন্দা সূত্রগুলো বলছে, যদি এত ব্যাপক সংখ্যক আসনে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা স্থগিত হয়ে যায়, তাহলে লম্বা সময়ের জন্য ঝুলে যাবে নতুন সরকার গঠনের প্রক্রিয়া। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সবকিছু ঠিকঠাক থাকলে আর মাত্র একদিন পরেই বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্যে রাজনৈতিক দল ও প্রার্থীরা তাদের প্রচারণা শেষ করেছে। 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 7:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। 300 আসনের তফসিল ঘোষণা হলেও জামাত ইসলামের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর 3 আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে 299 আসনে সংসদ নির্বাচন ও গণভোট হবে। দুই প্রধান প্রতিদ্বন্দ্বী জোট সুষ্ঠু ভোট হবে কি না তা নিয়ে আশঙ্কা করছে। নিজ নিজ দলের কর্মী সমর্থকদের ভোট কেন্দ্র পাহারা দিতে বলেছে। নির্বাচন কমিশন দাবি করছে, তাদের সব প্রস্তুতি প্রায় শেষ, তবে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের মধ্যে ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা আছে। এরই মধ্যে পুলিশের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে ভয়ঙ্কর শঙ্কার কথা। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299 আসনের মধ্যে অন্তত 84টিতে বড় ধরনের সহিংসতা হতে পারে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, 3রা ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া তথ্য বিশ্লেষণ করে এসব আসনকে সংঘাতময় হিসেবে চিহ্নিত করা হয়েছে। একাধিক শক্তিশালী প্রার্থীর অবস্থান, দলীয় মনোনয়ন নিয়ে অসন্তোষ, স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের সক্রিয়তা এবং স্থানীয় রাজনৈতিক সমীকরণের জটিলতায় এমন অবস্থার কারণ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসব আসনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। এই গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 18টি করে 36টি আসনে ভয়াবহ পরিস্থিতি দেখা যেতে পারে। এছাড়া রংপুর বিভাগের 12টি, খুলনা বিভাগের 8টি, বরিশাল বিভাগের 7টি, ময়মনসিংহ বিভাগের 7টি, রাজশাহী বিভাগের 10টি আসন নিয়ে আশঙ্কার কথা প্রতিবেদনটিতে জানানো হয়েছে। সবচেয়ে কম আশঙ্কা সিলেট বিভাগের আসনগুলো নিয়ে। এই বিভাগে মাত্র 4টি আসনে বড় ধরনের গোলযোগের আশঙ্কা করা হচ্ছে। গোয়েন্দা প্রতিবেদনের তথ্য অনুযায়ী ঢাকা বিভাগের 18টি আসনে ভোটের লড়াই তীব্র হতে পারে। এসব আসনের মধ্যে রয়েছে ঢাকা 8, 11, 12, 13, 14 ও 15, টাঙ্গাইল 3, 4, 5 ও 8, গোপালগঞ্জ 2 ও 3, মাদারীপুর 1 ও 2, কিশোরগঞ্জ 5, মানিকগঞ্জ 1, মুন্সিগঞ্জ 3 এবং ফরিদপুর 1। এর মধ্যে ঢাকা 8, ঢাকা 11 এবং ঢাকা 15 আসন নিয়ে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকা 8 আসনে বিএনপির প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার মূল প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি। ঢাকা 11 আসনে লড়ছেন বিএনপির এম.এ. কাইয়ুম ও এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। নাহিদ 11 দলীয় জোটের প্রার্থী। ঢাকা 15 আসনে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন।
ঢাকা বিভাগের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অন্য আসনগুলোতেও জুলাই আন্দোলনের শীর্ষ নেতারা, জোটের শরিক দলের প্রার্থী, স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা মাঠে সক্রিয় রয়েছেন। কোথাও কোথাও দলীয় মনোনয়ন নিয়ে অসন্তোষ প্রকাশ্য রূপ নিয়েছে, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশের গোয়েন্দা প্রতিবেদনে চট্টগ্রাম বিভাগের 18টি আসনে ব্যাপক সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কার কথা জানানো হয়েছে। এসব আসনের মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 5, কুমিল্লা 2, 4, 7 ও 11, নোয়াখালী 2, 5 ও 6, লক্ষ্মীপুর 2 ও 3, চট্টগ্রাম 3, 10 ও 11, কক্সবাজার 2 ও 4, চাঁদপুর 4 এবং রাঙামাটি। এসব আসনে বিএনপি ও জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শক্তিশালী প্রার্থীর পাশাপাশি কোথাও কোথাও স্থানীয়ভাবে প্রভাবশালী স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক রাজনৈতিক শক্তির সক্রিয়তা, দলীয় অভ্যন্তরীণ বিরোধ এবং স্থানীয় প্রভাবশালী গোষ্ঠীর অবস্থানের কারণে এসব আসনে সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে। প্রতিবেদনে রংপুর বিভাগের 12টি আসনকে চিহ্নিত করা হয়েছে যেগুলোতে সহিংসতা হতে পারে। এগুলো হলো পঞ্চগড় 1 ও 2, দিনাজপুর 1, 2, 4, 5 ও 6, গাইবান্ধা 4 ও 5, কুড়িগ্রাম 4, নীলফামারী 2 এবং ঠাকুরগাঁও 2, রাজশাহী বিভাগের নওগাঁ 2, 3, 4, পাবনা 1, 3, 4 ও 5, রাজশাহী 4 ও 5 এবং সিরাজগঞ্জ 5 আসনেও হানাহানি হতে পারে। খুলনা বিভাগের চুয়াডাঙ্গা 1, ঝিনাইদহ 3, যশোর 1, নড়াইল 2, বাগেরহাট 4, খুলনা 5 ও 6 এবং সাতক্ষীরা 1 আসন, বরিশাল বিভাগের বরগুনা 1 ও 2, পটুয়াখালী 2, 3, 4, ভোলা 1 এবং বরিশাল 5 আসন, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ 1, 5, 6, 8 ও 10, নেত্রকোনা 3 ও শেরপুর 3 আসন এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ 1, 4 এবং মৌলভীবাজার 2 ও 4 আসনের পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা তুলে ধরা হয়েছে গোয়েন্দা প্রতিবেদনে। গোয়েন্দা সূত্র জানিয়েছে, রংপুর ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু আসন এবং সীমান্তবর্তী কয়েকটি জেলায় জামাতের সাংগঠনিক অবস্থান তুলনামূলকভাবে শক্ত। ফলে এসব এলাকায় সংঘাত মোটামুটিভাবে অনিবার্য হয়ে পড়েছে। চট্টগ্রাম ও কক্সবাজারের সীমান্তবর্তী আসনগুলোতে সহিংসতায় রোহিঙ্গারা জড়িত হলে পরিস্থিতি অনেক ভয়াবহ রূপ নিতে পারে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে। মিয়ানমার থেকে গত 18 মাসে পালিয়ে আসা প্রায় 1.5 লাখ রোহিঙ্গা ক্যাম্পগুলোর বাইরে আছে। এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্পের বাইরে থাকা 1,500 রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে। কিন্তু 1.5 লাখ রোহিঙ্গাকে গ্রেপ্তার ও তাদের নিয়ন্ত্রণ করা এক কথায় অসম্ভব। এমন পরিস্থিতিতে বৃহত্তর চট্টগ্রামের আসনগুলোতে রোহিঙ্গাদের ব্যবহার করা হলে পরিস্থিতি ভয়ানক রূপ নিতে পারে। গোয়েন্দা সূত্রগুলো বলছে, রোহিঙ্গা সশস্ত্র গ্রুপগুলোর কাছে অবৈধ অস্ত্র আছে। যদিও আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে, তারপরও এসব অবৈধ অস্ত্র ভোটের মাঠে ব্যবহার হলে পরিস্থিতি যে কোনো দিকে মোড় নিতে পারে। দৈনিক প্রথম আলোর এক খবরে বলা হয়েছে, দুটি গোয়েন্দা সংস্থা সম্প্রতি সারা দেশের 3,000 অবৈধ অস্ত্রধারী ও অপরাধীর তালিকা করে পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছে। তাদের মধ্যে 124 জন জঙ্গি এবং 352 জন শুটার রয়েছে। পুলিশ সদর দপ্তর ভোটের আগে গোয়েন্দা সংস্থাগুলোর করা তালিকাভুক্ত সন্ত্রাসীদের আইনের আওতায় নিতে 64 জেলার পুলিশ সুপার ও 8টি মহানগর পুলিশের কমিশনারকে নির্দেশনা দিয়েছে। তবে এদের বেশিরভাগকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আরেকটি গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে ভয় এখন জেল পলাতক ও গ্রেপ্তার এড়িয়ে থাকা জঙ্গিরা। দৈনিক প্রথম আলোর খবরে একাধিক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ভোট কেন্দ্রের দখল নিতে তারা নাশকতা করতে পারে। 1 ফেব্রুয়ারি সন্ধ্যায় শেরেবাংলানগর থানার চন্দ্রিমা উদ্যানের লেকের পাশে অভিযান চালিয়ে জেএমপি সদস্য আহসান জহির খানকে গ্রেপ্তার করেছিল। তবে তার সহযোগীরা পালিয়ে যায়। পরে জহিরের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন 2 ফেব্রুয়ারি তার সহযোগী জেএমপি সদস্য বিলায়েত হোসেন এবং 3 ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয় তোফায়েল হোসেনকে। এই 3 জনকে জিজ্ঞাসাবাদ করে যেসব তথ্য পাওয়া গেছে সেগুলো চিন্তা বাড়াচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। তারা ভোটের মাঠে বড় ধরনের জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দিতে পারছেন না। সেটি প্রকাশ্যে বলেছেন পুলিশের আইজি বাহারুল আলম। 10 ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে প্রার্থীদের প্রচারের সময় জঙ্গি হামলার আশঙ্কা ছিল। এখনো সেই শঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না। নির্বাচনের জঙ্গি হামলার কোনো শঙ্কা আছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, পুলিশের প্রধান আশঙ্কা ছিল প্রচার বা ক্যাম্পেইনের সময় যারা ইলেকশন বিরোধী তারা মনে করে ওদের ভাষায় তথাকথিত ওয়েস্টার্ন ডেমোক্রেসি তাদের মতবাদের সাথে মেলে না। তারা ধর্মভিত্তিক মনোনয়ন চায়। আইজিপি বলেছেন, ওই গ্রুপটার এক পরিকল্পনা ছিল বিশেষ করে নির্বাচনী প্রচার অভিযানের সময় বোমা হামলার। নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলার বিষয়ে এই সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, 80 থেকে 90% কেন্দ্রে ক্লোজড সার্কিট ক্যামেরা লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, দুর্গম এলাকা, প্রার্থীদের অবস্থান, ভোটারদের মনোভাব, আধিপত্য এবং এসব বিষয় সব বিভিন্ন বিষয় মাথায় রেখে এবার 8,000
770টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া মাঝারি ঝুঁকিতে রয়েছে 16,000 কেন্দ্র। গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, 84টি আসনে ব্যাপক সংঘর্ষ হতে পারে এমন শঙ্কার কথা ইতিমধ্যে সরকার, সংশ্লিষ্ট বাহিনী ও নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। ভোটার, প্রার্থী ও সমর্থকদের উপর হামলাই নয়, ভোট কেন্দ্র দখল এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো ঘটনা ঘটার আশঙ্কা করা হয়েছে গোয়েন্দাদের প্রতিবেদনে। এমন পরিস্থিতি তৈরি হলে কি করা হতে পারে সে ইঙ্গিত দিয়ে রেখেছেন পুলিশের আইজি। তিনি বলেছেন, নির্বাচনে মবের চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্র নয়, ওই আসনের ভোট গ্রহণ স্থগিত করবে ইসি। গোয়েন্দা সূত্রগুলো বলছে, 50টির বেশি আসনে ভোট গ্রহণ স্থগিত হলে নির্বাচনী ফলাফল ও গেজেট প্রকাশ লম্বা সময়ের জন্য ঝুলে যাওয়ার আশঙ্কা আছে। কারণ নির্বাচনের কয়েকদিন পরই রমজান, তারপর এসএসসি পরীক্ষা। রমজানে এতগুলো আসনে পুনরায় ভোট গ্রহণ করা অসম্ভব। এমন পরিস্থিতি হলে নতুন এক সংকট দেখা দিতে পারে। এখন আওয়ামী লীগবিহীন প্রথম সংসদ ও তারেক রহমানের শাসনকাল একটি বিশেষ বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। দর্শক, রাত পোহালেই একটা একতরফা ভোট, বাংলাদেশের প্রধান বড় রাজনৈতিক দল আওয়ামী লীগবিহীন এই নির্বাচনটা হতে যাচ্ছে। নির্বাচনে ভোটের পার্সেন্টেজ, ভোট কাস্টিং কত পার্সেন্ট হবে, সেটা 5% না 10% না 15%, সেটা আগামীকাল ভোট পরবর্তী সময়ে সেটি বোঝা যাবে। বাংলাদেশের ইতিহাসে বলা যায় আরও একটি একতরফা নির্বাচন হতে যাচ্ছে, যেখানে বড় রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ নেই। দৃশ্যত বিএনপি জোটের জয় এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। বিভিন্ন সমীক্ষা বলছে বিএনপি জোট প্রায় 200 আসনে জয় পেতে যাচ্ছে, আর জামাতে ইসলামী হয়তো 50টির বেশি আসন পাবে না। 200 পাক আর 200-র বেশি পাক বা 170-78 পাক, যেটি পাক, বিএনপি যে 151টা মানে 150-এর অধিক আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল হিসেবে সরকার গঠন করতে যাচ্ছে, এতে কোনো দুদিন আগেও সন্দেহ সংশয় থাকলেও আজকে যখন আপনাদের সামনে কথা বলতে এসেছি, আজকে আর কোনো দ্বিধা নেই যে বিএনপি এককভাবে সরকার গঠন করছে এবং প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। কিন্তু প্রশ্ন হলো, এই যে নগণ্য সংখ্যক ভোটের মাধ্যমে গঠিত সরকার, তা কতদিন টেকসই হবে? 18 বছর বিদেশের মাটিতে থেকে অবশেষে কি তারেক রহমান পারবেন বাবার পদাঙ্ক অনুসরণ করে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে, নাকি পুরনো সেই হাওয়া ভবন কিংবা মিস্টার 10% ইমেজের আবর্তে আটকে থাকবে আগামী রাজনীতি? গত 1.5 বছরে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশে যে নজিরবিহীন বিভেদ তৈরি করেছে, তা অস্বীকার করার উপায় নেই। বর্তমান রাজনৈতিক মেরুকরণ এতটাই তীব্র যে এক পক্ষ অন্য পক্ষকে নিশ্চিহ্ন করে দিতে চাইছে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম এবং প্রধান কাজ হওয়া উচিত এই বিভেদ দূর করা। এখানে একটি ঐতিহাসিক উদাহরণ টানা জরুরি। 1975 সালে আওয়ামী লীগ সহ বাংলাদেশের সব রাজনৈতিক দল বাকশালে বিলুপ্ত হয়ে গিয়েছিল। 75 পরবর্তী সময়ে আওয়ামী লীগ যখন রাজনৈতিকভাবে বিলুপ্ত ছিল, তখন তারেক রহমানের বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমানই আওয়ামী লীগ পুনরায় রাজনীতিতে ফেরার সুযোগ করে দিয়েছিলেন। বহুদলীয় গণতন্ত্রের ধারক এই জন্যই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলা হয়। বহুদলীয় গণতন্ত্রের সেই ধারাকে যদি তারেক রহমান ধারণ করতে চান, তবে তাকে অবশ্যই আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার কথা ভাবতে হবে। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দলটিকে নিষিদ্ধ রেখে বা মাঠের বাইরে রেখে কতদিন একটি স্থিতিশীল সরকার চালানো সম্ভব? যদি তারেক রহমান সকলের মত ও পথের সহাবস্থানের বাংলাদেশ চান, তবেই তিনি জন আস্থা অর্জন করতে পারবেন। দমন পীড়নের রাজনীতি শেষ পর্যন্ত ক্ষমতাকে ভঙ্গুর করে তোলে। গত 18 মাস ধরে চলা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে। বিতর্কিত চুক্তি, কেনাকাটায় অনিয়ম এবং উপদেষ্টাদের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় দুর্নীতির যেসব খবর আছে, তা নিয়ে কেন যেন বিএনপি বা তারেক রহমান রহস্যজনকভাবে নীরব ছিলেন। তারেক রহমান কি এই অনিয়মগুলোকে বিচারের আওতায় আনবেন, নাকি ক্ষমতার পালাবদলে এই সিন্ডিকেটগুলো স্রেফ হাত বদল হবে? গত 1.5 বছরে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজির যে অভিযোগ উঠেছে, তাতে সাধারণ মানুষ অতিষ্ঠ। তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হবে নিজের দলের এই উশৃঙ্খল বাহিনীকে নিয়ন্ত্রণ করা। যদি তিনি না পারেন, তবে মানুষ দ্রুতই
এই সরকারের ওপর থেকে মুখ ফিরিয়ে নেবে। তারেক রহমান দীর্ঘ 18 বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফিরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় কিছু অসামঞ্জস্য কথাবার্তা বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। 18 বছর তিনি বিদেশের মাটিতে টেলিপ্রম্পটারে দেখে বক্তৃতা করেছেন, কিন্তু যখন সরাসরি জনগণের সামনে কথা বলছেন তখন তথ্যের কিছু ভুল ভ্রান্তি সমালোচনার জন্ম দিচ্ছে। এতে করে প্রশ্ন এসছে যে বিএনপির কি কোনো গবেষণা সেল নেই? গবেষণার আলোকে বিএনপি প্রধান চেয়ারম্যান তারেক রহমানের হাতে গবেষণা রিপোর্ট ধরিয়ে দেওয়া হয় না, বা কিংবা তাকে বলা হয় না যে এটা এইভাবে যে কোনো জায়গায় বক্তৃতা দেওয়ার আগে? এমন প্রশ্ন কিন্তু আসছে। উদাহরণস্বরূপ তিনি কুমিল্লায় গিয়ে ইপিজেড করার প্রতিশ্রুতি দিয়েছেন, অথচ কুমিল্লা ইপিজেড 2000 সালেই আওয়ামী লীগ আমলে চালু হয়েছে। নীলফামারীতে মেডিকেল কলেজ করার কথা বলেছেন, অথচ সেটি 2018 সাল থেকে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। এমনকি ঢাকা শহরে 40টি মাঠ করার প্রতিশ্রুতি প্রশ্নবিদ্ধ। ঢাকা শহরের জনকেন্দ্র মানচিত্রে এই জায়গা কোথায়? এই প্রতিশ্রুতিগুলো থেকে বোঝা যায় তার মাঠ পর্যায়ের তথ্যের ঘাটতি রয়েছে, অথবা তিনি আওয়ামী লীগের করা উন্নয়নগুলোকে এড়িয়ে যেতে চাইছেন। উন্নয়নের রাজনীতিতে ধারাবাহিকতা জরুরি। ক্রেডিট নেওয়ার চেয়ে বড় হওয়া উচিত উন্নয়নকে টেকসই করা। তারেক রহমানের জন্য আমার একটি পরামর্শ বা পর্যবেক্ষণ হতে পারে, নতুন করে অবাস্তব প্রতিশ্রুতি না দিয়ে গত 1.5 দশকে আওয়ামী লীগ সরকার যে বিশাল অবকাঠামোগত উন্নয়ন করে গেছে সেগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা। যেমন পদ্মা সেতু, মেট্রো রেল বা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো মেগা প্রজেক্টগুলো যাতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয় সেটি নিশ্চিত করতে হবে। প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশের অর্থনীতিকে বারবার পিছিয়ে দিয়েছে। তারেক রহমান যদি সত্যি আধুনিক বাংলাদেশ গড়তে চান তবে তাকে প্রতিহিংসা নয় বরং প্রতিযোগিতার রাজনীতি করতে হবে। সবশেষে বলতে চাই, তারেক রহমানের অতীত ইমেজ, তা সে হাওয়া ভবন হোক কিংবা 10 ট্রাক অস্ত্র মামলা, তা নিয়ে মানুষের মনে সংশয় এখনো আছে। এই সংশয় দূর করার একমাত্র পথ হলো সুশাসন। যদি তিনি বাকশাল পরবর্তী জিয়ার মতো উদারতা দেখাতে পারেন, যদি তিনি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মৌলিক চেতনাকে সম্মান দিয়ে সকল দলের সহাবস্থান নিশ্চিত করতে পারেন, তবেই তার ক্ষমতা টেকসই হবে। অন্যথায় গত 1.5 বছরে অন্তর্বর্তী সরকারের অধীনে তৈরি হওয়া ক্ষোভ ও বিভেদ আগামীর সরকারকে গ্রাস করে ফেলবে। জনগণ কেবল পরিবর্তন চায় না, জনগণ গুণগত পরিবর্তন চায়। তারেক রহমান কি সেই কাঙ্ক্ষিত নেতা হয়ে উঠতে পারবেন? সময় এবং তার কাজই সেটা বলে দেবে। দাস, আগামীকাল 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট। এই উপলক্ষে জামাত এনসিপি জোটের ভারত বিরোধী প্রচার তুঙ্গে উঠেছে। তবে 24 জুলাই আগস্টের মতো রাজপথে উচ্চকিত নয় এবারের প্রচার। এবার প্রচার চলছে ভারত বিরোধিতা, কিছুটা গোপনে প্রচার চালানো হচ্ছে। ভারত নাকি বাংলাদেশ আক্রমণের জন্য তৈরি, সীমান্তে যুদ্ধ প্রস্তুতি শেষ করেছে ভারত, নির্বাচনের সহিংসতা হলে এবং জামাত জোটের জেতার পরিস্থিতি এলে ভারত নাকি হামলা করবে। এই থিওরি পাকা করার উদ্দেশ্যে প্রচার চলছে। নির্বাচনে বাংলাদেশ নিরাপত্তা বাহিনীগুলো, বিশেষ করে সেনাবাহিনীর মধ্যে সাজো সাজো রব যে উঠেছে, তার কারণ এটাই যে ভারত আক্রমণ করবে, সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে বুথ দখল করবে, ভণ্ডুল করবে ভোট। তাই শুধু ভোট কেন্দ্রে সেনা রাখা হয়েছে ভোট কেন্দ্রের ভেতরে তাই নয়, বুথের ভেতরেও সেনা এবং সীমান্তে পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন করেছে বাংলাদেশ। কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ার খবরে বলছে সীমান্তেও বিজিবি ছাড়া সেনা মোতায়েন হয়েছে। উপলক্ষ নির্বাচন বটে, তবে আসল কারণ ভারতীয় সেনার মদতে ও প্রত্যক্ষ অংশগ্রহণে ভারতে আশ্রয় নেয়া বিপুল সংখ্যক আওয়ামী লীগ সমর্থকরা নাকি এই সুযোগে বাংলাদেশে প্রবেশ করে গৃহযুদ্ধ শুরু করে দেবে, দেশ দখল করে নেবে। এসব খবরের কতটুকু সত্যি, কতটুকু জল্পনা, কেন এই নতুন করে ভারত বিরোধী প্রচার, এই নিয়ে এখনকার প্রতিবেদন। প্রথমে মূল কথাগুলো পরিষ্কার করে নিই, তারপর রাজনৈতিক নিরাপত্তার প্রেক্ষাপট আর ভারতের বাংলাদেশ আক্রমণের ও গৃহযুদ্ধের জল্পনা কেন, এই নিয়ে আলোচনা করব। বুথের ভেতরে সেনা, এই তথ্যটা কতটা সত্যি? এ পর্যন্ত যে সরকারি ও বিশ্বস্ত তথ্য পেয়েছি
তার ভিত্তিতে বলতে পারি 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রায় 8 থেকে 10 লাখ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন হচ্ছে পুলিশ, আনসার, ভিডিপি মানে ভিলেজ ডিফেন্স পার্টি, বিজিবি, র্যাব, কোস্টগার্ড, সশস্ত্র পুলিশ ব্যাটালিয়ন এবং প্রায় 1 লক্ষ সেনা সদস্য মোতায়েন তারা। এবং এর মধ্যে আবার বাংলাদেশ নেভিও বলেছে তারা নাকি কতগুলো নৌজাহাজ সেই সবগুলো কাজে লাগাচ্ছে। জানি না সেসব কাজগুলো কিভাবে হচ্ছে, কেন হবে, তবে কারণগুলো কি হতে পারে সেইটা বলি। বিভিন্ন সরকারি সার্কুলার ও ব্রিফিংয়ে স্পষ্ট করে বলা হয়েছে প্রতিটি ভোট কেন্দ্রের ভেতরে সরাসরি দায়িত্বে থাকবে মূলত পুলিশ ও আনসার, ভিডিপি, আর সেনাবাহিনী থাকবে ইন এইড টু সিভিল পাওয়ার, অর্থাৎ বেসামরিক যে ক্ষমতা শক্তি তাদেরকে সমর্থনের জন্য, তাদেরকে সাহায্যের জন্য থাকবে সেনাবাহিনী। মোবাইল বা স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা থাকবে, অর্থাৎ এলাকায় টহল দেবে, ক্যাম্প করবে, দ্রুত হস্তক্ষেপের জন্য প্রস্তুতি থাকবে, কিন্তু বুথ পরিচালনার দায়িত্বে সেনা থাকবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে প্রতিটি সাধারণ ভোট কেন্দ্রে, মনে রাখবেন ভোট কেন্দ্র আর ভোট কক্ষ এক নয়, ভোট কেন্দ্র, একটি ভোট কেন্দ্রে একাধিক ভোট কক্ষ বা বুথ থাকে। প্রত্যেকটা ভোট কেন্দ্রে 2 জন সশস্ত্র পুলিশ এবং 3 জন আনসার, তার মধ্যে 1 জন সশস্ত্র সেকশন কমান্ডার থাকবেন। আর গুরুত্বপূর্ণ যেসব কেন্দ্রগুলো, এগুলো হচ্ছে সাধারণ ভোট কেন্দ্রে, আর গুরুত্বপূর্ণ যেসব ভোট কেন্দ্রে যেগুলোতে আছে, যেগুলো কিছুটা বা যারা একটু মানে কি বলবো গুরুত্বপূর্ণ এই অর্থে যে সেখানে গন্ডগোলের সম্ভাবনা আছে, সেসব জায়গায় 3-4 জন সশস্ত্র পুলিশ থাকবে, 3 জন আনসার থাকবে, এবং এছাড়াও প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত 10 জন লাঠিধারী আনসারও থাকবে, যার 6 জন পুরুষ, 4 জন নারী। অর্থাৎ ভোট কেন্দ্রের ভেতরে নিয়োজিত বাহিনীর কম্পোজিশন স্পষ্টভাবে পুলিশ, আনসার এদের, সেনাবাহিনী নয়। অন্যদিকে সেনাবাহিনীকে প্রায় 1 লক্ষ সদস্য সহ সারা দেশে 544টি ক্যাম্প থেকে টহল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হচ্ছে। তাদের টহল পোলিং সেন্টার পেরিফেরি পর্যন্ত যাবে, তাদের চারপাশ পর্যন্ত যাবে, সীমানা পর্যন্ত যাবে, কিন্তু অর্থাৎ কেন্দ্রের আশপাশ, রাস্তাঘাট, সংযোগ এলাকায়, এইসব এলাকায় থাকবে সেনাবাহিনী। সেনাবাহিনীর এক ব্রিফিংয়ে বলা হয়েছে তারা কেন্দ্রের প্রেমিসেস বা প্রাঙ্গণের এলাকায় তার টহল দেবে এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাবে, কিন্তু কোথাও বলা হয়নি যে প্রতিটি বুথের মধ্যে সেনা ঢুকে বসে থাকবে। কিছু নথি, খসড়া বা আলোচনায় আর্মির পরিকল্পনা সংক্রান্ত রিপোর্টে উল্লেখ আছে যে ভোট কেন্দ্রে মারাত্মক বিশৃঙ্খলা হলে প্রয়োজনে সেনা সদস্যরা প্রয়োজনে কেন্দ্রের ভেতরে ঢুকতে পারবেন, অর্থাৎ এমার্জেন্সি ইন্টারভেনশন। এটা আইনি ও বাস্তব দৃষ্টিকোণ থেকে খুবই স্বাভাবিক। কোনো দেশের সামরিক বাহিনী মোতায়েন থাকলে গুরুতর সহিংসতা ঠেকাতে তারা সাময়িকভাবে প্রেমিসেসের ভেতরে ঢুকতে পারে, কিন্তু যে ধরনের জল্পনা ছড়ানো হচ্ছে এইবার নাকি ইতিহাসে প্রথম বুথের ভেতরে সবসময় সেনা মোতায়েন থাকবে, তারা বসে থেকে ভোট মনিটর করবে, এসবের পক্ষে এখনো পর্যন্ত কোনো সরকারি নথি, ইলেকশন কমিশনের নির্দেশনা বা কোনো বড় গণমাধ্যমের রিপোর্ট নেই। একমাত্র একটি বক্তব্য অবশ্য ইলেকশন কমিশনার বলেছেন কেন্দ্রের ভেতরে ও বাইরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আর্মি, পেট্রোল ও যৌথ বাহিনীর অপারেশন জোরদার হবে। কিন্তু এখানেও খেয়াল করুন, ভেতরে বাইরে নিরাপত্তা এই কথাটা নীতিগতভাবে সাধারণ অর্থে বলা হয়েছে, ফলে যতটা তথ্য পাওয়া যাচ্ছে তাতে বলা যায় প্রতিটা বুথে নিয়মিতভাবে সেনা বসে থাকবে। এটা ঠিক নয়। এবার দেখা যাক এত কড়া নিরাপত্তা কেন। এইবারে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট অনন্য রেকর্ড, এটা সরকার তাদের ভাষাতে বলেছে। এর পেছনে কয়েকটা বড় প্রেক্ষাপট আছে। 2024 সালের আগস্টের গণ আন্দোলন ও সহিংসতার সময় থেকে এখন পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা কাঠামোতে বড় রকমের বিপর্যয় এসেছে, শক এসেছে। পুলিশের মনোবল, অস্ত্রলুট, দুষ্কৃতিকারী গোষ্ঠী, তাদের সংগঠিত হওয়া
ইত্যাদি বহু কারণ আছে। সরকারি ব্রিফিংয়ে বলা হয়েছে, সরকার নিজে স্বীকার করেছে 2024 সালের ওই সময়ে লুট হওয়া প্রায় 1350 আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি। এছাড়া পাকিস্তান থেকেও জাহাজে প্রচুর অস্ত্র এসেছে এবং সেসব অস্ত্র সন্ত্রাসীদের হাতে গিয়েছে বলে বিভিন্ন সূত্রে খবর। এগুলো নির্বাচনকে ঘিরে ব্যবহার হওয়ার ঝুঁকি আছে, এটা নিরাপত্তা বাহিনী আশঙ্কা করছে। সব মিলিয়ে সহিংসতার এই ঝুঁকি নিয়ে ইলেকশন কমিশন ও সেনা দুপক্ষই অতিরিক্ত সতর্ক। এই প্রেক্ষিতে 50-এর বেশি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে প্রায় 43,000 কেন্দ্রে 24,000 বুথ হচ্ছে হাই বা মডারেট রিস্কের। এর প্রতিক্রিয়ায় 90% কেন্দ্রেই সিসিটিভি বসেছে, অনেক জায়গায় পুলিশকে বডি ক্যামেরা দেওয়া হয়েছে, স্ট্রাইকিং টিম, মোবাইল টিম এসব রাখা হচ্ছে। সব মিলিয়ে ভোট কেন্দ্রকে একেবারে যেন সামরিকীকরণ করার একটা, মানে যেন মিলিটারি আর্মির দখলে নেওয়ার মতো যেন একটা শক্ত প্রবণতা আছে, কিন্তু এর ভেতরের ম্যানেজমেন্ট এখনও ফর্মালি বেসামরিক বাহিনীর হাতে। এবার সীমান্তে বিজিবি সেনা মোতায়েনের গল্পটা, এই প্রশ্ন নিয়ে আলোচনা করি। সরকারিভাবে যা পরিষ্কারভাবে যা জানা যাচ্ছে সেটা হলো নির্বাচনের আগে বিজিবি মানে বাংলাদেশ বর্ডার গার্ডস তারা পুরো সীমান্তে নজরদারি বাড়িয়েছে। রাজশাহী সমেত বিভিন্ন সেক্টরে অতিরিক্ত প্ল্যাটুন, হেলিকপ্টার, স্ট্যান্ডবাই, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স এসবের কথা বিজিবির যে ব্রিফিং সেখানে এসেছে। ভারতের বিএসএফের সঙ্গে একের পর এক সমন্বয় সভা করছে বিজিবি, যাতে সীমান্তে স্থিতিশীলতা থাকে ও অনুপ্রবেশ, অস্ত্র, ড্রাগ পাচার, নাশকতা এগুলো ঠেকানো যায়। এসব রিপোর্টে স্পষ্টভাবে বিজিবির ভূমিকার সামনে। বাংলাদেশ সেনাবাহিনীকে সরাসরি সীমান্ত গার্ড হিসেবে মোতায়েন করার কোনো সুস্পষ্ট সরকারি ঘোষণা নেই। সেনাবাহিনী যেহেতু সারা দেশে মোতায়েন, তাদের ক্যাম্প ও টহলের অংশ কোনো কোনো জায়গায় সীমান্ত অরবিটের ভেতরে, তাদের এলাকার ভেতরেও পড়তে পারে এবং আছে, কিন্তু তার নির্বাচন উপলক্ষে সীমান্তে সেনা মোতায়েন নয়। আজকে সকালে এমন একটা কথা পেলাম, যেন একটা ইউটিউবেই পেলাম কথাটা, খুব নামি ইউটিউব, সেখানে আমাদের ভারতের একজন বিশেষজ্ঞকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে মতামত দেওয়ার জন্য। তাকে ওই প্রশ্নটা করা হলো যে সীমান্তে সেনা মোতায়েন এত বিপুলভাবে করা হচ্ছে কিনা। সেখানেই জানতে পেরেছিলাম যে বুথে বুথে সেনা মোতায়েনের কথা। আসলে এসব ছড়ানো হচ্ছে ভারত বিরোধী জিগির একটা নতুন চেহারায় তুলে ধরার জন্য। চেহারাটা হলো নির্বাচনের সুযোগ নিয়ে ভারত বাংলাদেশে সামরিক অভিযান করতে পারে, তাই সীমান্তে সেনা মোতায়েন করেছে বাংলাদেশ। অদ্ভুত থিওরি। ভারতীয় সেনার মদতে আওয়ামী লীগ সমর্থকরা বাংলাদেশ আক্রমণ করতে পারে, গৃহযুদ্ধ বাঁধতে পারে। এই কথাগুলো কতটা বাস্তবসম্মত? এখানে 3টে স্তর আলাদা করতে হবে। একটা বাস্তব রাজনৈতিক প্রেক্ষাপট, একটা সীমান্ত নিরাপত্তার যৌক্তিক আশঙ্কা, আর তৃতীয়ত ভারতীয় সেনা এবং আওয়ামী লীগের ক্যাডার মিলে গৃহযুদ্ধ বাঁধাবার ষড়যন্ত্র, এই যে তত্ত্বটা সেইটা। এই 3টে ভাগে কথা বলবো। আওয়ামী লীগকে 2026 সালের এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বাইরে রাখা হয়েছে। এটাকে আওয়ামী লীগ ও অনেক মানবাধিকার গোষ্ঠী ড্রাকোনিয়ান ব্যান বলে উল্লেখ করেছে, মানবাধিকারের বিপুল উল্লঙ্ঘন। ভারতের তীব্র বিরোধিতা করছে অনেক আগে থেকেই। হাসিনা পরবর্তী ইউনূস সরকার ভারতের প্রতি আদৌ সৌহার্দ্যপূর্ণ নয়, এটা একেবারে অত্যন্ত সত্যি। কিন্তু তাই বলে বাংলাদেশকে কঠিন শিক্ষা দেওয়ার হলে আগেই সেটা দিতে পারত ভারত, নির্বাচনের অপেক্ষায় বসে থাকতো না। আর ভারতে আশ্রিত আওয়ামী সমর্থকদের নিয়ে 71-এর মতো মুক্তিবাহিনী তৈরি করে বাংলাদেশে সামরিক অভিযানের যে চক্রান্তের গল্প ছড়ানো হচ্ছে, সে সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় 71 আর 26-এর প্রেক্ষিতে বিস্তর ফারাক। এটা ঠিক যে সেবারের মতো বিপুল সংখ্যক আওয়ামী সমর্থক ও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ সহ অনেকেই নিরাপত্তাজনিত কারণে ভারতে চলে এসেছে গত 1.5 বছরে, এবং তারা আসতে চাইছে আরও অনেকেই। এই প্রবাহ
ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে সতর্কতা আছে। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের একাংশের মূল ভয় বরং বিপরীত দিক থেকে, মানে ভারত বাংলাদেশে ঢুকবে না, যদি বাংলাদেশ থেকে নির্বাচনে পরে বাংলাদেশে অস্থিরতা বাড়ে নির্বাচনে, তাহলে জামাত ও ইসলামী মৌলবাদী গোষ্ঠী যদি ক্ষমতায় শক্ত অবস্থান পায়, তাহলে বিপুল সংখ্যক হিন্দু সংখ্যালঘু, আওয়ামী সমর্থক এবং পাহাড়ি জনজাতি গোষ্ঠী ভারতীয় ভূখণ্ডে পালিয়ে আসতে পারে। এমনকি বিএনপির লোকজনও কিছু কিছু ভারতে চলে আসতে যে পারে, সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আবার উল্টো আরও একটা কথা আছে, কোনো থার্ড ফ্রন্ট বা জিহাদি নেটওয়ার্ক বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতের উত্তর পূর্বে তৎপরতা চালাতে পারে। এমন আশঙ্কায় ভারত নিজের সীমান্ত সুরক্ষায় সেনা ও বিএসএফের উপস্থিতি বাড়াচ্ছে। এটা কি আদৌ অসম্ভব মনে হলো? এটাই তো একান্ত স্বাভাবিক প্রতিক্রিয়া বাংলাদেশে যা চলছে তার বিরুদ্ধে। বাংলাদেশের পক্ষ থেকে বিজিবি সীমান্ত টহল বাড়িয়েছে, হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স, ড্রোন, K9 ইত্যাদি কথা বলছে। তারা বলছে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র, ড্রাগ পাচার, নাশকতা রোধই মূল টার্গেট। এ সব কিছুর ভেতরে কোথাও বিশ্বাসযোগ্য জায়গা থেকে এই কথা বলা হচ্ছে না যে ভারতীয় সেনার সরকারি পলিসি হিসেবে আওয়ামী লীগ সমর্থকদের সংগঠিত করে বাংলাদেশে ঢুকিয়ে গৃহযুদ্ধ বাঁধাবে কিংবা বাংলাদেশ দখল করে নেবে। এটা কোনো জায়গা থেকে বিশ্বাসযোগ্য জায়গা থেকে এই কথা কিন্তু বলা হচ্ছে না। এটা যে শুধু কষ্ট কল্পনা তাই নয়, ডাহা মিথ্যা। তাহলে এই গুজব তৈরি কেন? কিছু বাস্তব উপাদান আছে যেগুলোকে মিক্স করে মিলিয়ে মিশিয়ে ষড়যন্ত্র তত্ত্ব বানানো খুব সহজ। একটু আগে বললাম 71-এর কথা। 1971-এ ভারত আনুষ্ঠানিকভাবে মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়েছিল। বাংলাদেশি জাতীয় স্মৃতিতে সেটার একটা শক্ত উপস্থিতি আছে। এখন হাসিনা নির্বাসিত, আওয়ামী লীগ নিষিদ্ধ এবং ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, যারা আওয়ামী লীগের সমর্থক তাদের একটা অংশ চাইতেই পারে